সালামু আলাইকুম, শুভ সময়। দ্য ডেইলি রিপাবলিকের বিশেষ আয়োজন বাংলাদেশ ব্রিফ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি হিলাল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের বাংলাদেশে প্রতিটি মানুষের মাঝে আতঙ্ক এবং অনেক প্রশ্ন। দেশে গণতন্ত্র নিয়ে প্রশ্ন, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ, নারী এবং শিশুর নিরাপত্তা নিয়ে আতঙ্ক। সব মিলিয়ে এক অস্থির অবস্থা। এই পরিস্থিতি দেশের সব বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কোথায় দাঁড়িয়ে, তাদের ভূমিকা কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আজকে আমাদের সঙ্গে আছেন শেখ ওয়ালি আসিফ ইনান, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। ইনান ভাই, আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে আপনাকে একটু স্যার উইডন বিষণ্ণ মনে হচ্ছে, আপনি যদি আমাদেরকে বলতেন এর কারণটা কি? জি, আপনাকে ধন্যবাদ। আজকে দেশে বিদেশে যে যেখান থেকে এই বহুল প্রচারিত অনুষ্ঠানটি দেখছে তাদের সকলকে মুজিবীয় সালাম এবং শুভেচ্ছা। হেলাল ভাই, আপনি যথার্থই বলেছেন। আজকে আসলে আমি সত্যিই খুব বিষণ্ণ এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে কথা বলতে এসেছি। কারণ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই আপনি দেখেছেন, এবং যারা এখানে দর্শক মন্ডলী দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আপনারা নিশ্চয়ই সকলে অবগত যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের একজন বীর সেনানী, বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সদ্য সাবেক কমিটির অত্যন্ত তেজোদ্দীপ্ত সদস্য, যিনি শেরপুর জেলা ছাত্রলীগের আসন্ন কমিটিতেও এই দুঃসময়েও খুবই কৃতিত্বের সাথে সভাপতি সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ার জন্য দলের প্রশ্নে অবিচল থেকে শেখ হাসিনার প্রতি নিজের দায়বদ্ধতা, কমিটমেন্টকে পূর্ণরূপে প্রমাণের জন্য সেই 5 আগস্ট পরবর্তী সময় থেকে বুক চিতিয়ে লড়াই করে গিয়েছেন। ঢাকা এবং শেরপুরে অসংখ্য মিছিল, মিটিং, কর্মসূচিতে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। কয়েকবার মবের শিকার হওয়া সত্ত্বেও, কয়েকবার পুলিশ সহায়তার শিকার হওয়া সত্ত্বেও দমে না গিয়ে যিনি লড়াইটাকে চালিয়ে গিয়েছিলেন, আমার সেই সংগ্রামী সহযোদ্ধা, আমার সেই স্নেহের একজন ছোট ভাই, শহীদ বলবো আমি তাকে, শহীদ আব্দুল কুদ্দুস মুয়াজ আজ সকালে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। 2024 সালের 5 আগস্টের পতনের পরে এই আন্দোলন জমতে জমতে যখন 2025 সালের 24শে সেপ্টেম্বর ফার্মগেট এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি কর্মসূচি ছিল, সেখানে কয়েক হাজার ছাত্রলীগ নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। তাদের উপরে নির্লজ্জভাবে, পাশবিক, নির্দয়, অমানবিক কায়দায় হামলা করে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়, এবং সেখান থেকে আমাদের অসংখ্য নেতাকর্মীকে, কয়েকশো ছাত্রলীগ নেতাকর্মীকে মব করে মেরে ধরে সেনাবাহিনী এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এটার বিনা অপরাধে, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক অধিকারটুকু বাস্তবায়নের অপরাধে সেই মবের শিকার হওয়া, অন্যায়ভাবে পুলিশের হাতে তুলে দিয়ে একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত হওয়াদের মধ্যে একজন ছিলেন আমার এই শহীদ ভাই, শহীদ আব্দুল কুদ্দুস মুয়াজ। সেই 2025 সালের 24 সেপ্টেম্বর তাকে মব করে অমানবিকভাবে প্রায় অর্ধমিত অবস্থায় যখন পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তখনই তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন। খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, তাকে কলাবাগান থানায় হস্তান্তর করা হলেও তাকে যথাযথ চিকিৎসা না করে 2.5 দিন ওই থানায় রেখে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়, যার ফলশ্রুতিতে তার শারীরিক মারাত্মক অবনতি ঘটে। এবং এরপরে তাকে যখন কোর্টে চালান করে জেল হাজতে প্রেরণ করা হয়, তারপরও তার কয়েকবার জামিন হওয়ার পর এই যে সোন অ্যারেস্টের নতুন পশ্চা সাজিয়ে, ব্যবসা সাজিয়ে বসেছে, সেই ইউনুস আমল থেকে এই তারেক আমল পর্যন্ত এই ধারায় তাকে বারংবার কারা ফটকে আটক করা হয়। অবশেষে ছেলেটি তার পরিবারের সহায় সম্বল, টাকা পয়সা সব খুইয়ে মাত্র 5 দিন আগে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মিথ্যা মামলায় 8 মাস কারাভোগ করার পর
যখন মুক্তি পায় তখন সে শারীরিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিল, কিন্তু তারুণ্যকে রোধবার সাধ্য কার? যে নিজে মুজিব আদর্শে অনুপ্রাণিত, তাকে আটকানোর সক্ষমতা কি এই খুনি স্বৈরাচার অগণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের রয়েছে? অসুস্থতার বাদ তো তাকে বাঁধতে পারেনি। সে কারাগার থেকে বের হয়ে আবারও নেতাকর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করে, নেতাকর্মীদের সাথে তার যে কমিউনিকেশন কানেকশন নেটওয়ার্ক চেইন সেটিকে রিবিল্ড করে, রিএস্টাবলিশ করে। আমার সাথেও তার কথা, আমাদের সাথে তার যোগাযোগ হয়। ছেলেটি অত্যন্ত সাহসিকতার সাথে তার নিজ এলাকায় যায়, শত শত নারী পুরুষ ছাত্র শিক্ষার্থী আবাল বৃদ্ধ বনিতা তাকে ভালোবাসার চাদরে আবৃত করে। এরপরে ছেলেটি যখন বুঝতে পারে যে এলাকায় তার সমস্যা হতে পারে, সে আবার ঢাকায় চলে আসে। গতকাল রাতে মুয়াজের বড় ভাই আমাকে জানায় যে গতকাল গভীর রাতে তাদের বাড়িতে আবারও প্রশাসন হানা দেয়, মুয়াজকে খোঁচার নাম করে তাদের বাড়িতে হয়রানি করে, তল্লাশি অভিযান পরিচালনা করে। তো অবশ্যই মুয়াজ যখন বিষয়টি জানতে পেরেছে, সে আবারও মানসিকভাবে বিপর্যস্ত হয়। এবং এই যে দীর্ঘ তার উপরে মব সন্ত্রাস, তাকে থানায় রেখে নির্যাতন, তার পরবর্তীতে জেল হাজতে আমাদের রাজবন্দীদের সাথে যে অমানবিক আচরণগুলো, এই সবকিছুর ফলশ্রুতি এবং সর্বশেষ গতকাল তার বাসায় অবৈধভাবে প্রশাসনের তল্লাশি অভিযানের কারণে অবশেষে মানসিক চাপ সইতে না পেরে এই ছেলেটি আজ মৃত্যুবরণ করে সকালে। তো আসলে মুয়াজের সাথে আমার অনেক স্মৃতি, অনেক সময় আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার আগে থেকেই তার সাথে আমার পরিচয়। সাধারণ সম্পাদক হওয়ার পরে দীর্ঘ সময় তার সাথে আমার যোগাযোগ সম্পর্ক ছিল। 5ই আগস্টের এই জঙ্গি উত্থানের পূর্ববর্তী সময় সে সবসময় আমার সাথে অত্যন্ত সুন্দর সুদৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল। বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে 5 আগস্ট পরবর্তী সময় ওর সাহসিকতা, ওর অদম্য মানসিকতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি নিজে ওর মতো একজন সাহসী তরুণ তুর্কির থেকে অনেক ক্ষেত্রে নিজেকে অনুপ্রাণিত করতে পেরেছি। আজকে সে আব্দুল কুদ্দুস মুয়াজ আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। তো মুয়াজকে তো আর ফিরে পাওয়ার সুযোগ নেই, তবে আমরা চাইবো এই যে জি, আমরা জানি এটা আমাদের শোককে আগে শক্তিতে পরিণত করতে হবে। আপনি ভেঙে পড়লে চলবে না। আপনার আরো হাজারো কর্মী আছে, আরো হাজারো মুয়াজ আছে, ওদেরকে আপনাকে দেখতে হবে। ভেঙে পড়লে চলবে না, একটু নিজেকে সামলান, বি স্ট্রং। আমরা চাইবো অন্তত পক্ষে শুধুমাত্র মুজিব আদর্শে বিশ্বাস করার কারণে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নের রূপকার, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুশাসনের যে রাজনীতি, আইনের শাসন প্রতিষ্ঠার সেই রাজনীতি, বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষা শান্তি প্রগতির পতাকা বহন করার মধ্য দিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস মুক্ত রেখে মৌলবাদ, ধর্মান্ধতা, অনাচার অত্যাচারের ভয়াল শৃঙ্খল থেকে মুক্ত রেখে এই দেশকে যারা রক্ষা করতে চায়, সেই বাংলাদেশ ছাত্রলীগের আর একটি কর্মীর সাথেও যেন এই অমানবিক অন্যায় আচরণের মধ্য দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে না দেওয়া হয়। মুয়াজের এই মৃত্যুটি আমরা যদি মোটা দাগে হিসাব করি তাহলে একটি পরিকল্পিতভাবে হত্যার শামিল বলবো। এই কারণেই বলেছি শহীদ আব্দুল কুদ্দুস মুয়াজ। মুয়াজের জানাজা দাফন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ছোট ভাইরা সেখানে গিয়ে ভিডিও কল দিয়েছে, দেখেছি, ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে, দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনারা দেখছেন সবাই।
সারা বাংলাদেশে আজকে এটি খুবই আলোচিত একটি বিষয়। তো নিশ্চয়ই তার রুহু কোথাও থেকে দেখছে বা শুনছে হয়তো। প্রিয় ভাই আমাদের, তুমি আমাদেরকে ক্ষমা করো, হয়তোবা আমরা তোমাকে বাঁচাতে পারিনি, তোমার জীবনটা রক্ষা করতে পারিনি, তোমার এই শেষ সময়েও তুমি দলের প্রশ্নে, আদর্শের প্রশ্নে যে অবিচল ছিলে, যে আস্থা রেখেছ তোমার নীতির প্রতি, আদর্শের প্রতি, আমরাও যেন ঠিক অনুরূপ ভাবে নিজেদের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে হলেও এই দেশের জন্য, দলের জন্য, আদর্শের জন্য, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য আপোষহীন থেকে তোমার অসমাপ্ত লড়াইকে চালিয়ে যেতে পারি। এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে অনুরোধ করব, আমরা যে যেখানে থাকেন না কেন, যে যেখানেই থাকি না কেন, যে যেভাবেই পারি না কেন, আসুন আমরা সকলে মিলে আমাদের শহীদ ভাই আব্দুল কুদ্দুস মুয়াজ সহ এই 5 আগস্ট পূর্ববর্তী সময় থেকে এখন অবধি আমাদের যত ছাত্র ভাইয়েরা মেটিকুলাস ডিজাইনের বলি হয়ে, আমাদের ছাত্রলীগের যত ভাই বন্ধু অগ্রজ অনুজ এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতার মসনদে অবৈধভাবে আরোহণকারীদের নির্মমতার বলি হয়ে শহীদ হয়েছে, তাদের সকলে সোনার বাংলাদেশ বিনির্মাণের অসমাপ্ত লড়াইটাকে যেন আমরা সমাপ্ত করি, আমরা চালিয়ে যাই। এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে, তাহলেই হয়তোবা আমাদের শহীদ ভাই আব্দুল কুদ্দুস মুয়াজের অসমাপ্ত স্বপ্নগুলো আমরা কিছুটা হলেও পূরণ করতে পারবো। May Allah preserve his soul, আমরা দোয়া করি, এবং প্রতিটি রক্তের প্রতিশোধ ছাত্রলীগ নেবেই। আমি ছাত্রলীগ, নিজে ছাত্রলীগ ছিলাম এক সময়, এবং ছাত্রলীগের কিরকম ছাত্রলীগের সৈনিকদেরকে আমরা চিনি। সুতরাং প্রতিটি রক্তের, প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নিতে হবে, কোনো রক্ত যেন বৃথা না যায়। জি, দুঃখিত আপনি একটু ডাউন হয়ে গেছেন। তো চলে যাই আমরা আপনার কাছে আরেকটা কোশ্চেন করি। আজকে যে জনগণ, এই বাংলাদেশের জনগণ, আপনি যে এতক্ষণ এক্সপ্লেন করলেন, এই যে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের উলঙ্গ নাচ হচ্ছে বাংলাদেশে, এই বর্তমান পরিস্থিতি আপনি অলরেডি এক্সপ্লেন করছেন। আমি চাই শুধু আমাদের একজন ছাত্রলীগ কর্মী না, এরকম হাজার হাজার আওয়ামী লীগ কর্মী প্লাস জনগণ সাফার করতেছে। আপনি যদি আরেকটু বলতেন আমাদের জনগণকে। দেখুন আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের বিবেক, কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের মনুষ্যত্ব, কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের চিন্তা চেতনার শেষ বিন্দুটুকু, এটি কিন্তু গভীরভাবে বিশ্লেষণের বিষয়, গভীরভাবে ভেবে দেখার বিষয়। আজকে দেখেন, যেখানে বাংলাদেশকে ভ্যাকসিনেশন কর্মসূচিতে সফলতার জন্য ওয়ার্ল্ড ওয়াইড এই তো মাত্র কয়েক বছর আগেই ভ্যাকসিন হিরো উপাধি দেওয়া হয়। ভ্যাকসিন হিরো একটা খুবই প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল স্বীকৃতি, এটি বাংলাদেশ অর্জন করেছিল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এবং তার অধীনে। আজকে দুঃখিত, আজকে আমরা দেখি, আমরা যদি বিশ্লেষণ করি, আমরা যদি গবেষণা করি, দেখবেন করোনা মহামারীর মতো একটি ওয়ার্ল্ড ওয়াইড সেভিয়ার প্যান্ডেমিকেও as the greatest crisis manager in the history of Bangladesh, শেখ হাসিনা যেভাবে এই ক্রাইসিসটাকে ম্যানেজ করে ভ্যাকসিনেশন কর্মসূচিটাকে সারা দেশে মানুষের মধ্যে একেবারে শহর থেকে গ্রাম, অলি গলি, পাড়ায় মহল্লায় ছড়িয়ে দিয়ে এই দেশের মানুষকে রক্ষা করেছিলেন, এটি কিন্তু সারা বিশ্বের কাছে একটি মাইল ফলক হিসেবে স্থাপিত হয়েছে, সারা বিশ্বের কাছে একটি নজির হিসাবে স্থাপিত হয়েছে, সারা বিশ্বের কাছে একটি মডেল হিসাবে স্থাপিত হয়েছে, হাউ টু ফাইট এগেইনস্ট সাচ প্যান্ডেমিক। ও উই ক্যান ফলো দ্য শেখ হাসিনা মডেল। এটা কিন্তু সারা বিশ্বে
কম বেশি আলোচনা পর্যালোচনা হয়েছে। তো সেই ফাইটিং বাংলাদেশে আজকে, সেই স্পিরিটফুল বাংলাদেশে আজকে আমরা কি দেখছি? হাম হামে এই কয়েক মাসে একেবারে শুধু সরকারি হিসাবে আজকের হিসাব পর্যন্ত 350 জনের মতো শিশু মারা গিয়েছে। ইজ দ্য রেজিস্টার্ড কাউন্টিং গভর্নমেন্ট হিসাব অনুযায়ী। তো এইরকম একটি পরিস্থিতি আমরা দেখলাম দেশে 26টি রোগের মহামারী আকারে ছড়িয়ে পড়ার, আরো হামসহ টোটাল 26টি রোগের মহামারী আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কেন? কারণ কি? কারণ টিকার অভাব, পর্যাপ্ত টিকার অভাব। ইভেন এখন দেখছি রোগ নির্ণয়ের যে কিট, আই মিন ডায়াগনোসিস কিট, এটারও অভাব। কি রে ভাই, কই আছি? সময় কিন্তু 2 বছরও যায় নাই শেখ হাসিনা এবং শেখ হাসিনার বাংলাদেশ, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের টাইম স্প্যান ইজ নট ইভেন 2 ইয়ার্স টিল নাও। এখনই এই অবস্থা। সামনে সামনে কি? সামনে অন্ধকার, সামনে ঘোর অমানিসা। শেখ হাসিনাবিহীন বাংলাদেশ মানে সামনে অসীম আধার, ঘোর অমানিসা, প্রবল অন্ধকার। আর আজকে যখন আমি আসলে কখনোই কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলায় বিশ্বাসী না। আমি মানুষের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত স্বাদ, আহ্লাদ, স্বাধীনতা সবকিছুকে সম্মানের সহিত দেখতে বিশ্বাস করি। এটাই হওয়া উচিত। আমরা যারা প্রোগ্রেসিভ পলিটিক্যাল মুভমেন্টের অ্যাক্টিভিস্ট, আমাদের মানসিকতায় এই জিনিসগুলো অবশ্যই ধারণ করা উচিত, থাকা উচিত। বাট এলাস আজকে বাংলাদেশের এনিওয়ে, বাই এনিওয়ে আই রিপিট, যত প্রক্রিয়ায় হোক বা না হোক, একটা নির্বাচন তো হয়েছে, হোক না সেটা দেশের মোর দ্যান 50% মানুষকে বাদ দিয়ে, বাট তারপরও নির্বাচন হয়েছে। তো আমরা গণতন্ত্রকে সম্মান করি। তো তো সেই হিসাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী আজকে দেশে গত 3 মাস ধরেই তো হামে এই মহামারী আকারে শিশুরা মারা যাচ্ছে, লক্ষ লক্ষ শিশু আজকে আক্রান্ত হওয়ার পথে। তো সেখানে যে এখানে ফিল্ড হসপিটাল নির্মাণ করা শুরু হয়ে গিয়েছে, ফিল্ড হসপিটাল কোন পর্যায়ে নির্মাণ করা হয়? আমরা যদি অতীত ইতিহাসগুলো দেখি তাহলে দেখা যাবে সর্বশেষ সারা বিশ্বে করোনা প্যান্ডেমিকের সময় বিভিন্ন জায়গায় ফিল্ড হসপিটাল এস্টাবলিশমেন্টে যেতে হয়েছে, বিকজ রোগীদেরকে সামলানো যাচ্ছিল না, এত রোগীর চাপ ছিল। হ্যাঁ, তো সেই পরিস্থিতি বাংলাদেশে চলে এসেছে যে হামের চিকিৎসার জন্য, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ফিল্ড হসপিটাল এস্টাবলিশমেন্ট এর নেসেসারি প্রস্তুতি গ্রহণ করতে হয়েছে। অলরেডি এস্টাবলিশমেন্ট শুরু হয়ে গিয়েছে, অনেক জায়গায় কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। সেই অবস্থায় দেশের প্রধানমন্ত্রী, এটা আসলে একটু কেমন লাগে যেন, মানে সিনেমা দেখতেছেন, সিনেমা দেখা ভালো, আমরা সংস্কৃতিকে এটা খারাপ ভাবে দেখি না, বাট এই সময় আপনার জায়গা থেকে একটু কেমন হয়ে যায় যেন। আপনি আপনার ওয়াইফকে নিয়ে, দো আই রেসপেক্ট হার, আই রেসপেক্ট, উই শুড রেসপেক্ট এনি লেডি, উনি বড় বোন, মা, এরকমই ফিগার হিসাবে আমরা দেখতে চাই বা পছন্দ করি। বাট উনি ওনার ওয়াইফকে নিয়ে এই সময় মানে 20-30 না তো দিনে গাড়ি নিয়ে ঘুরছেন। ঠিক আছে, এটা একজন মানুষের ব্যক্তি স্বাধীনতা, এটা হতে পারে। দেশের প্রধানমন্ত্রী হলে যে সে গাড়ি ড্রাইভ করতে পারবেন না বা তার ওয়াইফকে নিয়ে গাড়ি চালানো যাবে না, বিষয়টা এরকম নয়। কিন্তু এই পরিস্থিতিতে আসলে মানে কোনটা প্রায়োরিটি, মানে এইটা একটু আমার কাছে প্রশ্নের উদ্রেক করে। তো আমি যেটা বলছি যে আজকে দেশে তেলের হাহাকার গেল, তারপরে আমরা কি দেখলাম? ইউরেকা ইউরেকা পেয়ে গেছি, তেল পেয়ে গেছি। কেমনে পেয়ে গেছি? একটা সিন্ডিকেট কইরা দেশের মানুষে মোটামুটি 8-10 দিন ভোগাইয়া, তেল টেল না দিয়া 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টাও দেখছি আমরা। আমি বলি না, আমি আমি বলতেছি না, হেলাল ভাই বলতেছে না, কিংবা আওয়ামী লীগ পেজ বলতেছে না, এটা দেশের বিভিন্ন জাতীয় পত্র পত্রিকা বা ন্যাশনাল টেলিভিশন, যেগুলো জাতীয় যে মিডিয়া গুলো আছে, এগুলোতে এসেছে। তো সেই অপেক্ষা করিয়ে মানুষকে তেল দিলেন। এরপরে কি হঠাৎ করে দেশে আর তেলের কোনো ক্রাইসিস নেই? কেমনে নাই? তেলের দাম বাড়াই দিলেন, 20 টাকা বাড়াই দিয়ে বললেন দেশে সব তেল চলে আসছে। দাম বাড়ার সাথে সাথে তেল সব চলে আসলো।
মানে মনে হলো যেন তারেক সাহেব দাম বাড়াইয়া তেলের খনি আবিষ্কার করে ফেললেন, রাতারাতি উনি একটা ছু ফু দিয়ে দিলেন আর তেল সব পাম্পে চলে আসলো। এরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখলাম দেশে গ্যাসের দাম হুট করে গ্যাসের ক্রাইসিস, গ্যাস নাই, সব গ্যাস চলে আসলো তারেক সাহেবের পেট পিছন, সরি মানে বিভিন্ন জায়গা দিয়ে গ্যাস বাইরে, গ্যাসের আর কোনো স্ক্যারসিটি নাই। কিভাবে গ্যাসের দাম বাড়ছে, তারেক সাহেব গ্যাস উৎপাদন করে ফেলছে, গ্যাস চলে আসছে। আমরা এখন দেখতেছি বিদ্যুতের দাম বাড়বে, মানে বাড়তি, শেষ কোথায় আমরা জানি না। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সারা দেশে প্রবল মাত্রায় লোডশেডিং, মানে মোমবাতি জ্বালিয়ে হারিকেন জ্বালিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া। এটা তো আমার শৈশব কৈশোরে দেখছি ভাই। হেলাল ভাই দেখছেন মনে হয়? অবশ্যই আমি দেখেছি, জি। সম্ভবত আমার একটু সিনিয়র হবেন, তো আপনি দেখার কথা, অবশ্যই আপনি নিশ্চয়ই দেখেছেন। তো এগুলো তো গত 15-16 বছর আসলে দেখি নাই, তো হঠাৎ করে আবার সেই 15 বছর 20 বছর পূর্বের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গেছে। ঠিক আছে, স্মৃতি বড় বেদনার, স্মৃতি বড় সুখের, স্মৃতি বড় মধুর, কিন্তু তারেক সাহেব বা এই যে বর্তমান বিএনপি সরকার আপনাদেরকে বলছে সব স্মৃতি মধুর নয়, সব স্মৃতি সুখের নয়, কিছু স্মৃতি দুঃস্মৃতি হিসেবে আমরা পিছনে ফেলে সামনে এগিয়ে এসেছিলাম। আমাদের মোটো ছিল, আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের নীতি ছিল মুভ ফরওয়ার্ড উইথ দ্য নিউ বাংলাদেশ। বাট আপনি আসলে একটা ক্ষেত্রে সফল, এবং এই বিএনপি একটা ক্ষেত্রে সফল হয়েছে কি, যাদের একটা কথাই ছিল টেক ব্যাক বাংলাদেশ, আসলে তারা একটা জায়গায় সাকসেস হয়েছে। তারা বাংলাদেশকে পিছনে ঠিকই নিয়ে যেতে পেরেছে, 20 বছর আগে পিছিয়ে নিয়ে গেছে, তো টেক ব্যাক বাংলাদেশ এনিহাও তারা এটা প্রমাণ করছে, তারা এটা পারছে। ঠিক আছে, এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে, আমরা যে আপনারা যে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে গেছেন, এটা যে আমরা আটকাতে পারিনি, এই ব্যর্থতাটা আমাদের রয়েছে, এটা আমরা স্বীকার করি। তবে বর্তমানে জনজীবনে যে হাহাকার, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আপনি মাছ মাংস চাল ডাল তেল নুন চিনি পেঁয়াজ আদা রসুন আটা ময়দা সুজি শাক সবজি, কিসের দামটা একটু সহনীয় পর্যায়ে দেখা যায়? কিচ্ছু না, আকাশচুম্বী দাম, মানুষের হাহাকার, তার মধ্যে মানুষ ভীত সন্ত্রস্ত আতঙ্কগ্রস্ত আতঙ্কিত, সারা দেশে খুন ধর্ষণ মব রাহাজানি চাঁদাবাজি টেন্ডারবাজি, মানে একটা অস্থির ধুন্ধুমার অবস্থা। মনে হইতেছে যেন এই যে খুন ছিনতাই দর্শন হচ্ছে, মানুষ নিজেকে নিরাপদ মনে করছে না। তো রাষ্ট্র তো মানুষকে নিরাপত্তা দিতে হবে, কিন্তু মানুষ রাষ্ট্রকে এখন আর নিরাপত্তা দিতে ব্যর্থ, মানুষের ব্যর্থ, মানুষ যাবে কোথায়? আমরা তো একটা বর্ডার আছে, আমাদের বর্ডারের বাইরে যাওয়া যায় না। হেলাল ভাই, আমি হয়তো নেটওয়ার্কের একটু জটিলতার কারণে আপনার কথাটি কেটে কেটে গিয়েছে, দুঃখিত। বলছিলাম যে এই যে খুন দর্শন গুম হচ্ছে, মানুষ নিজেকে নিরাপদ ভাবছে না, তাহলে এই নিরাপত্তা রাষ্ট্র মানুষকে নিরাপত্তা দিতে পারে না, তাহলে বাংলার জনগণ যাবে কোথায়, কার কাছে যাবে? জি, আসলে বাংলার জনগণ আজকে দিশেহারা, বাংলার জনগণ আজকে আশ্রয়হীন, বাংলার জনগণ আজকে আস্থাহীন, বাংলার জনগণ আজকে ভরসা খুঁজে পাচ্ছে না, বাংলার জনগণ আজকে নিজেদের নিরাপত্তার ঠিকানাটুকু খুঁজে পাচ্ছে না। আজকে দেখেন আমাদের পুলিশ ভাইরাও কিন্তু অনেক ক্ষেত্রে সন্ত্রস্ত আতঙ্কিত আতঙ্কগ্রস্ত। আমরা দেখতে পেলাম এই মাত্র কয়েকদিন আগেই কোথায় যেন পুলিশ আসামি ধরতে গেছে, পুলিশের শটগান ছিনায় রাখছে। চিন্তা করেন কোন দেশে আছি রে ভাই, পুলিশ আসামি ধরতে গেছে, উল্টা পুলিশের মাইরে ধরে তাদের অস্ত্র শস্ত্র কাইরে নিছে, ছিনতাই করে নিয়ে গেছে। এই বাংলাদেশে আমরা আছি। এই যে পরিস্থিতি, এই যে সিচুয়েশন, এই যে মাৎসন্যায়ের কি শাসন ব্যবস্থা, এর কায়েমটি কিভাবে আসলো আমরা যদি দেখি, আমরা যদি একটু সামান্য অতীতে ঝেঁকে দেখি, পর্যালোচনা করি, তাহলে আমরা দেখি যে 5ই আগস্ট পূর্ববর্তী সময় সেই 16-17 তারিখের 16-17 জুলাই 2024 তারিখের সময় বা তার পরবর্তীতেই যখন এই যে ঘটনা প্রবাহ শুরু হয়, তখন কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কারাগারের ফটক ভেঙে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অসংখ্য জঙ্গি আসামিদেরকে কেড়ে নেওয়া হয়েছে, কারাগারে কারারক্ষীদেরকে হত্যা করে অজস্র অস্ত্র লুট করা হয়েছে। এরপর 5 আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময় 5 আগস্টের প্রেক্ষাপটে আমরা দেখেছি দেশের অন্তত কয়েকশো থানা ভেঙে চুরে চুরমার করে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে পুলিশ সদস্যদেরকে মানে একেবারে পৈশাচিক নৃশংস মধ্যযুগীয় কায়দায় হত্যা করে কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে, নানান ভাবে তাদের উলঙ্গ করে হত্যা করা হয়েছে, একবারে পৈশাচিক কায়দায় মধ্যযুগীয় কায়দায় বর্বর কায়দায়।
তাদের অস্ত্রগুলোকে লুট করা হয়েছে, থানাগুলোকে লুট করে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে, কয়েক হাজার অস্ত্র লুট করা হয়েছে, তার মধ্যে সামান্য কিছু উদ্ধার হয়েছে। এটি তো সরাসরি রেকর্ডেই রয়েছে, খুব অল্প কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশও কয়েকবার বলছে আমরা চেষ্টা করছি অস্ত্রগুলো উদ্ধারের। এগুলো কিভাবে উদ্ধার করবে, যেখানে পুলিশ আসামি ধরতে গেলে পুলিশে মাইরা পুলিশের অস্ত্র এখনো কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে পুলিশ কিভাবে অস্ত্র উদ্ধার করবে? আমরা দেখলাম এই তো কিছুদিন আগেই চিটাগং কি নাম এলাকাটা, সম্ভবত জঙ্গল সলিমপুর বা এই কিছু একটা, ওই এলাকায় র্যাবের অভিযানের সময় র্যাবের এক সদস্যকে পিটাইয়ে পুটাইয়ে একদম শেষ করে ফেলল। তো এই যে পরিস্থিতি, এই যে বাস্তবতা, আসলে মানুষের জীবনে চরম দুর্বিষহ অবস্থা, মানুষের জীবনে চরম অনিশ্চয়তা, মানুষের জীবনে চরম নিরাপত্তাহীনতা, মানুষের জীবনে চরম নাবিশ্বাস অবস্থা, এবং মানে মানুষ শ্যাম রাখি না কুল রাখি এরকম একটি অবস্থায় পৌঁছে গিয়েছে। মানে মানুষের ঘরের বাইরে তো বের হতে হবে, নিজের রুটি রুজি ইনকামের জন্য তাকে বের হতে হবে, তাকে কাজে যেতে হবে, তাকে কর্ম করতে হবে, বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, ছেলে মেয়েকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে, যেতে হবে, তাদেরকে আবার তাদের নিজেদের হাত খরচ চালানোর জন্য কিংবা পরিবারের খরচ চালানোর জন্য কিংবা নিজের খরচ চালানোর জন্য টিউশন করতে হবে। টিউশনে যেতে আসলে কি করবে মানুষ? সন্ধ্যার পর আমি ভার্সিটির অনেক ছেলেদের সাথে, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বাংলা ছাত্র সাধারণ সমাজের দায়িত্বে আছি, আমাকে সারা দেশে অনেক শিক্ষার্থীদের সাথে নানান সময় কথা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, অনেক ছেলে মেয়েদের সাথে কথা হয়। তো নানান জনের নানান মত, মানে সবাই একটু আতঙ্কিত, সন্ত্রস্ত, ভীত। তাদের কথা হচ্ছে ভাইয়া আমি যদি মানে আমি টিউশন না করলে আমি ঠিকভাবে আমার মানে খাওয়া দাওয়া হচ্ছে না, বা আমি বাড়ি থেকে খরচের জন্য অনেক, আমরা জানি আমরা আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা নিজেদের খরচ কিন্তু নিজেরা টিউশন করে চালায়। তো সন্ধ্যার পরেই মূলত টিউশনের সবচেয়ে সুন্দর ইউজুয়াল টাইম, এটাই ট্রেডিশন। তো সেই ক্ষেত্রে সন্ধ্যার পরে কিন্তু স্টুডেন্টরা এখন টিউশনে যেতেও ভয় পায়, যে ফেরার সময় কি না কি হয়, চিন্তাই হয়। ধরেন একটা ছেলে খুব শখ করে টিউশনের পয়সা জমিয়ে একটা মোবাইল কিনেছে, 20,000, 25,000, 30,000 টাকা, এখন অ্যাভেলেবেল ছেলেরা মেয়েরা ফোন ইউজ করছে, তার ফোনটি যদি ছিনতাই হয়ে যায়, কিংবা কেউ একটি মোটর সাইকেল, আমরা জানি এখন কিস্তি ভিত্তিক সুবিধার কারণে শেখ হাসিনা আধুনিক বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থাকে আধুনিকায়নের কারণে আমরা কিন্তু দেখেছি যে কিস্তি ভিত্তিক বিভিন্ন মোটরসাইকেল কোম্পানি, মোটরসাইকেলের শোরুম গুলো স্টুডেন্টদেরকে মোটরসাইকেল কেনার সুযোগ করে দিচ্ছে। তারা টিউশনের টাকা জমিয়ে সেই মোটরসাইকেলের কিস্তি শোধ করে তারা কিন্তু একটি মোটরসাইকেল ব্যবহার করার স্বাদ তারা উপভোগ করতে পারছে। তার সেই বহুল কাঙ্ক্ষিত স্বাদের মোটরসাইকেল যদি ছিনতাই হয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে সে সেই কিস্তি টেনে আসলে লাভই বা কি, বা সে কষ্ট করে লাভই, কিরকম নানান রকম একেবারে ম্যান টু ম্যান মার্কিং করে আমি বলতে পারি এরকম শত সহস্র ভিন্ন ভিন্ন গল্প। কেউ সাইকেল নিয়ে ভয় পায়, সাইকেল নিয়ে পর্যন্ত ভয় পায় যে ভাই আমার সাইকেলটা যদি আমার রাস্তায় ঠেক দিয়ে নিয়ে যায়, ঠেক দিয়ে শব্দটা তো বুঝেন হেলাল ভাই নাকি? এটা তো জি মানে আমরা দেখতে প্রতিদিন হচ্ছে, এটা প্রতিদিনের কাণ্ড এখন, এটা মানে কোথাও জীবনে। কোথাও রিভলভার ঠেকিয়ে, অস্ত্র ঠেকিয়ে, কোথাও দা ঠেকিয়ে, কোথাও রামদা ঠেকিয়ে, কোথাও চাপাতি ঠেকিয়ে আমাদের এইসব ছেলে মেয়েদেরকে ছিনতাই করে। মানুষ যাবে কই? চিন্তায় না, আপনাকে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে দেশের শত বা হাজার জঙ্গিদেরকে জেল থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি যদি ইদারিং দেখেন মাদ্রাসাগুলোতে এবং স্কুলগুলোতে বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে। তার মানে কি? আপনি যে বলছেন জঙ্গিগুলো ছেড়ে দেওয়া, তারা কি সেই ধর্ষণের সাথে জড়িত? না স্কুলে মাদ্রাসাতে ইসলাম পড়ানোর নামে তারা তাদের যৌন আকাঙ্ক্ষা এবং বাচ্চাদের মাধ্যমে সেটা মেটাতেছে? এটা কেন হলো? এই ধরনের তো হওয়ার কথা ছিল না। আমরা 17 বছর এগুলো দেখি নাই। হেলাল ভাই খুব স্পর্শকাতর একটি বিষয় আপনি তুলে এনেছেন। আসলে এই বিষয়ে কথা বলাটা খুবই মর্মস্পর্শী, একেবারে হার্ট টাচিং একটা ইস্যু। হ্যাঁ দেখেন, এবং খুব অবাক লাগে, খুব খারাপ লাগে যখন আমরা দেখি এই যে বলাৎকারের মতো বাচ্চাদেরকে, উফ, মানে ছোট ছোট ছেলে হোক মেয়ে হোক তাদেরকে ধর্ষণ করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এগুলোকে আবার এক শ্রেণীর লোক নানান ভাবে এগুলো নিয়ে নানান কথাবার্তা ছড়ায়, খুবই হাইলি সোসাইটি লাইফ আমাদের লিড দেশে করে। যারা সো কল্ড টিকটকার বা যে সুশীল সমাজ, তারা তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনি দেখবেন ডিএনএ টেস্ট নিয়ে একটা বিতর্ক হয়েছে। হ্যাঁ, সালমান মুক্তাদির, সে ভালো হোক খারাপ হোক মন্দ হোক যাই হোক, সে একজন বিবাহিত নারীকে বিয়ে করেছে, দুটি ওই ভদ্রমহিলার দুটি বাচ্চা আছে, ঠিক আছে, এটা তার ব্যক্তিগত জীবন, করেছেন ভালো বেশ। তো আপনার এই মানসিকতা, আপনার যে জীবন ধারণ, আপনার যে চলাচল আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটকে, তো তাতে তো মনে হয় আপনি বেশ মডারেট একজন মানুষ, ভালো, মানে পজিটিভ মেন্টালিটি থাকার কথা। তো আপনি মানে উনি ওনার মতো মানুষও এই ডিএনএ টেস্ট ফেস্ট বিভিন্ন কথাবার্তা বলে এটাকে কি জাস্টিফাই করার চেষ্টা করছেন কিনা, এরকম কিনা আমি আসলে আমার না বুঝে আসে না। মানে এরা
কি চায় কি বলে এটা তো আসলে বুঝতে পারি না। তো আজকে দেখেন এই যে বিষয়টি আপনি বললেন যে মাদ্রাসাগুলোতে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যে বাচ্চাদেরকে ধর্ষণের মতো বলাৎকারের মতো যে ঘটনাগুলো, এগুলো আসলে খুবই মর্মান্তিক, খুবই ন্যাক্কারজনক, খুবই লজ্জাজনক, খুবই ঘৃণ্য, খুবই অমার্জনীয় অপরাধ। আমরা চাই এই সকল ঘটনার, এই ধরনের সকল কুকর্মে, এই ধরনের সকল নিন্দনীয় অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক। আমরা চাই এই ধরনের অপরাধ যেন ভবিষ্যতে আর কেউ করতে না পারে। এই জন্য আমাদেরকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সকল চিন্তা চেতনার সমন্বয়ে সম্মিলিত আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের শিশুদের ভবিষ্যৎ আমাদেরকেই রক্ষা করতে হবে। আজকের শিশু আগামীর রাষ্ট্র পরিচালনা করবে। আজকের শিশু আগামীতে রাষ্ট্রের অ্যাসেট হবে। সুতরাং এই শিশুদের বিকাশকেই যদি আমরা বিকশিত করতে না পারি, শিশুদের বর্তমানকে যদি আমরা সুরক্ষিত না রাখতে পারি, তাহলে এই শিশুদের ভবিষ্যৎ আমরা কিভাবে বিনির্মাণ করব? সুতরাং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার শাসন আমলে যেভাবে শিশুদের নিরাপত্তায় কাজ করে গিয়েছেন, আমি চাই বাংলাদেশ সেইভাবেই পরিচালিত হোক এবং শিশু ধর্ষণ বা বলাৎকারের মতো এই ধরনের ঘৃণ্য অপরাধগুলো আমার প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় দেশ, আমাদের সকলের প্রিয় বাংলাদেশ থেকে চিরতরে এই শব্দগুলো নির্বাসনে চলে যাক, চিরতরে এই শব্দগুলো বাংলার ডিকশনারি থেকে মুছে যাক। কিন্তু আপনি যে আমরা যারা এখন দায়িত্বে আছে, যাদেরকে আমরা আশা করে যারা বিচার করবে, তাদের যদি আপনি হিস্ট্রি, তাদের লেগাসি দেখেন, 91 থেকে 95, 2001 থেকে 2005 যে অত্যাচার, যেসব দর্শন হয়েছে, যেসব অবিচার হয়েছে, সেগুলোর কি কোনো বিচার হয়েছে? তারা কোনো বিচার, কোনো প্রমাণ আছে? তারা নিজের বাপের বিষয়, হত্যার বিষয় করতে পারে নাই। মাও কিন্তু সো কল হত্যা হয়েছে, মায়ের হত্যার বিষয়ে কথা বলতে না। আপনি তাদের কাছে কেমনি আশা করেন যা তারা এই ধরনের বিচার করবে? ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ভাই কিছুটা শোনা গিয়েছে, লাস্টের 1-2 লাইন আমি শুনতে পাইনি। মানে আপনি তাদের কাছে যারা কখনোই তাদের কোনো লেগাসি না যে বিচার করার, তারা কিভাবে বিচার করবে আশা করেন আপনি সেটা? দেখুন, এই গভর্নমেন্টের অতীত সম্পর্কে আমরা সবাই অবগত। 2001 থেকে 6 ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সন্ত্রাসবাদী যুগ। মানুষের বয়স খুব বেশি না, 54 ইয়ার্স, 55 হলো। তো এই 55 বছরের ইতিহাসে যদি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে আপনি পর্যালোচনা করেন, তাহলে 2001 থেকে 6 এই 5 বছর ছিল মানুষের জন্য সন্ত্রাসের যুগ বা সন্ত্রাসের শাসনকাল বলা যায়, দুর্নীতির শাসনকাল বলা যায়। প্রত্যেকটা আলাদা আলাদা ইতিহাস রয়েছে, কালো ইতিহাস। সন্ত্রাসের যুগ এই কারণে তৎকালীন প্রধানমন্ত্রী, যিনি মারা গিয়েছেন ইতিমধ্যে আমরা জানি, বেগম খালেদা জিয়া, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তাকে নিজ দলের নেতাকর্মীদেরকে থামানোর জন্য অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করতে হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এবং সেখানে কিছু কতিপয় সন্ত্রাসীদেরকে নানানভাবে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় নিয়ে আসা থেকেও মুখ্য বিষয় হিসেবে কাজ করেছিল আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদেরকে ধরে ধরে ক্রস ফায়ার দেওয়া। তো রাষ্ট্রীয় সন্ত্রাস কাকে বলে, উহা কত প্রকার এবং কি কি উদাহরণ সহ সংজ্ঞা কিন্তু তখন দেখিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আমরা দেখেছি শায়ক আব্দুর রহমান, বাংলা ভাইদের উত্থান। আমরা দেখেছি জেএমবি তাদের নেতৃত্বে সারা বাংলাদেশে একযোগে 5 শতাধিক স্থানে একই দিনে বোমা হামলা। আমরা দেখেছি ঝালকাঠিতে বোমা মেরে জজকে হত্যার মতো ঘটনা। আমরা দেখেছি সিলেটের মাজারে ব্রিটিশ হাই কমিশনার, আই রিপিট, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ারুজ্জামান চৌধুরী, যদি আমি ভুল না বলে থাকি, আমি ছোট ছিলাম, টিভিতে দেখি, যতটুকু আমার মনে আছে, তার উপরে বোমা হামলা করে হত্যা চেষ্টার মতো মানে দুঃসাহসিক ঘটনা। আমরা দেখেছি আহসানুল্লাহ মাস্টারকে ওপেনলি একটি জায়গায় গুলি করে হত্যার মতো, তার মধ্যে একটি জনপ্রিয় শ্রমিক নেতা, আহসানুল্লাহ মাস্টার নামে এখনো লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলে, সেই মানুষটিকে খোলা স্থানে গুলি করে হত্যা করা।
আমরা দেখেছি আমাদের অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবকে, যদিও তার ছেলে এখন পথভ্রষ্ট, যাই হোক সে আলোচনায় না যাই, তার ছেলে পথভ্রষ্ট হলেই যে তার মৃত্যুটা জাস্টিফাইড, বিষয়টি এমন না। সেই তিনি তো আমাদের ছিলেন, তিনি তো বাংলাদেশের বাংলা মায়ের সন্তান ছিলেন, বাংলা মায়ের সন্তান ছিলেন, রাইট। এবং তাকে যেভাবে নৃশংসভাবে বোমা মেরে হত্যা করা হয়েছিল, এটি কিন্তু আমরা দেখেছি। 2004 সালের 21শে আগস্টে কিভাবে বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত এদেশের মানুষের সুখ দুঃখ হাসি কান্না মিলন বিরহের শেষ আশ্রয়স্থল, দুঃখী বাঙালির দুঃখের শেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কিভাবে মুহুর্মুহু সিনেমার যুদ্ধকেও যে দৃশ্য হার মানায়, সেই দৃশ্যের ন্যায়, মানে একেবারে সিনেমাও ফেল, মানে কোনো হলিউড বলিউড কিংবা তামিল অ্যাকশন মুভির দৃশ্য মনে হয় না অতটা নৃশংস হয়েছে। ঠিক সেইভাবে 21শে আগস্টে কিভাবে 23 বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানে বোমা হামলা করা হয়, গ্রেনেড চার্জ করা হয়, মুহুর্মুহু গুলি বর্ষণ করা হয়, শুধুমাত্র লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে মেরে ফেলা। এবং পরম করুণাময়ের অশেষ কৃপায় তিনি সেদিন বেঁচে গিয়েছিলেন, যদিও তার হিয়ারিং এইড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তিনি বিভিন্নভাবে আহত হয়েছেন, তবু তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। কিন্তু আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা নেত্রী আইভি রহমান সহ, শহীদ আইভি রহমান সহ আরো অনেকেই সেদিন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, শহীদ হয়েছেন। অজস্র নেতাকর্মী হাত পা হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আজীবনের জন্য স্প্লিন্টারের ক্ষত বয়ে বেড়াচ্ছেন। শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে অনেকে নিজের জীবনকে আত্মাহুতি দিয়েছেন। ঢাকার প্রয়াত মেয়র হানিফ সাহেব মানব ঢাল হয়ে শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে স্প্রিন্টার আগাতে চূর্ণ বিচূর্ণ হয়ে শেখ হাসিনাকে গাড়িতে উঠিয়ে দেওয়া পর্যন্ত আপোষহীনতার প্রমাণ দিয়ে নিজের মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার তৎকালীন দেহরক্ষী ছিলেন সম্ভবত মাহবুব ভদ্রলোকের নাম, তিনি কিন্তু শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে এভাবে তাকে কর্ডন করে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। তা সুতরাং এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস, এগুলোর তো কোনো বিচার হয়নি, বরং আমরা দেখেছি রাষ্ট্রীয় নাটক। আমি আপনাকে একটু থামাইতে চাই, এই যে ঘটনার মাস্টার মাইন্ড গুরু যিনি ছিলেন, তিনি আজকে রাষ্ট্র ক্ষমতায়, তাহলে বিচার হবে কিভাবে? জি, আমি সেই বিষয়েই আসছিলাম, আপনাকে ধন্যবাদ বিষয়টিকে সামনে নিয়ে আসার জন্য। এর ফলশ্রুতিতে আমরা তখন কি দেখেছি? আমরা দেখেছি জজমিয়া নাটক, মানে এক নাটক তো এই ইউনুস আমলে মোস্তফা সরোয়ার ফারুকী দেখালেন, তার আগেও যে এরকম ফারুকীর থেকেও স্মার্ট স্ক্রিপ্ট রচয়িতা ছিলেন, এটি কিন্তু আমরা ভুলে গিয়েছি। ফারুকীর নাটক দেখতে দেখতে, ফারুকের 420 গিরি দেখতে দেখতে আমরা কিন্তু আগের যে নাটক ছিল, বাবরের যে মঞ্চস্থ নাটক ছিল, এটি কিন্তু আমরা ভুলে গিয়েছি। মানে বাবরের যে সেই ঐতিহাসিক ডায়লগ, উই আর লুকিং ফর শত্রুস, এই যে সিনেমা উই আর লুকিং ফর শত্রুস, এই সিনেমায় জজমিয়াকে নায়ক বানানো, ভিলেন বানানো, সিনেমার একটি প্লট রেডি করা, প্রেক্ষাপট রেডি করা, একটি সুন্দর গল্প ম্যানুস্ক্রিপ্ট তৈরি করা, এটি কিন্তু আসলে বাবরের একটা বিশাল প্রতিভা। এই ভণ্ডামি 2 নাম্বারি সলছাত্র, এটাও তো একটা প্রতিভা, একটা যোগ্যতা লাগে ভাই, মানে এটা খারাপ যোগ্যতা না, যোগ্যতা লাগে। বাবরের এই কোয়ালিটি শিখছে করতে, সেটা জানেন, সে এয়ারপোর্টের মধ্যে ঘড়ি বা সোনা স্মাগলিং করতো, ওখান থেকে এই প্রতিভা আসছে তার। জি বলুন। জি, এনিওয়ে, তো এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আমরা দেখেছি। তো এই তাদের কাছ থেকে, যারা এই ধরনের ঘৃণ্য কার্যক্রমগুলো করেছে, তাদের কাছ থেকে যদি আমরা ন্যায় বিচারের প্রত্যাশা করি, আইনের শাসনের প্রত্যাশা করি, সুশাসনের স্বপ্ন দেখি, তাহলে বলতে হয় আমরা যারা এই চিন্তা করব, আমরা আসলে বোকার স্বর্গে বাস করি। তাহলে বলতে হয় আমরা যারা এই চিন্তা করব, আমরা আসলে মানুষ চিনতে বড্ড বেশি ভুল করি। তাহলে বলতে হয় আমরা যারা এই চিন্তা করি, আমাদের চিন্তা চেতনায়, মন মানসিকতায় পরিবর্তন করতে হবে। আমাদেরকে সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখতে হবে।
আমাদেরকে ভালো মন্দের পার্থক্য করতে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে কে আসল কে নকল। সুতরাং আপনি যে বিষয়টি বলেছেন, এদের থেকে কি আসলে ন্যায় বিচারের কোনো প্রত্যাশা করা যায় কিনা, আমি বলবো এক কথায় উত্তর, সাদা কাথায় যদি এক শব্দে লিখি তাহলে শব্দ একটাই, এদের থেকে ন্যায় বিচারের কোনো প্রত্যাশা করা যায় না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এদের থেকে আপনার বাংলাদেশ নিয়ে সুশাসনের কোনো স্বপ্ন দেখার সুযোগ রয়েছে কিনা, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই যে গণবিরোধী সরকার, জনগণের ম্যান্ডেট বিরোধী সরকার, এই সরকারের কাছে আইনের শাসন প্রতিষ্ঠার কোন প্রত্যাশা আমরা রাখা উচিত কিনা, আমাদের স্পষ্টত এটি বুঝে শুনে উত্তর দেওয়ার সুযোগ রয়েছে যে এই খুনি সরকারের থেকে, এই জোর জবরদস্তি করে ইউনূসের সাথে আতাত করে ক্ষমতার মসনদে আরোহণ করে দেশ বিক্রির চুক্তিকে বৈধতা দিয়ে যেই সরকার এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, তাদের থেকে সুশাসনের কিংবা আইনের শাসনের কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠার কোনো প্রত্যাশা আমরা রাখি না। আমরা স্পষ্টত বলতে চাই, আমরা এই ধরনের অগণতান্ত্রিক জনগণের অংশগ্রহণ বিহীন যেই নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে এই গড়ে ওঠা অবৈধ সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক ধারার বিকাশ ঘটিয়ে বাংলাদেশের সুস্থ রাজনৈতিক ধারা পুনঃপ্রত্যাবর্তন ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশকে সঠিক রাজনৈতিক ধারায়, প্রগতিশীল রাজনৈতিক ধারায়, গণমুখী রাজনৈতিক ধারায়, মানুষের জন্য কল্যাণকর রাজনৈতিক ধারায় ফিরিয়ে এনে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। বিচারহীনতার যে সংস্কৃতি গত 21 মাসে বাংলাদেশ জুড়ে স্থাপিত হয়েছে, সেই সংস্কৃতিকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে আমরা ন্যায় বিচারের সংস্কৃতি স্টাবলিশ করব। ন্যায় বিচার, মানুষের প্রতি ভালোবাসা, লিডারশিপ রক্তের মধ্যে থাকতে হয়। আপনি যখন আমাদের জননেত্রী শেখ হাসিনার রক্তে আছে, বঙ্গবন্ধু থেকে পেয়েছে তিনি, কিন্তু আপনি যদি এখন যারা ক্ষমতায় আছে তাদের মা বাবাকে দেখেন, তারা সেনা শাসনে সেনা নিবাসে জন্ম নেওয়া কোনো দল দেশের মানুষের জন্য উপকারে আসে না। চলুন যাওয়া যাক আপনার প্রাণের প্রিয় সংগঠন, আমার প্রাণের প্রিয় সংগঠন আমাদের ছাত্রলীগ নিয়ে কিছু বলার জন্য। বাংলার জনগণ সবসময় ছাত্রলীগের দিকে তাকিয়ে থাকে সংকটের সময়। এই যে এখন একটা সংকট চলতেছে, আপনি দেখবেন ধান কাটতেছে কোমর ভরা পানির মধ্যে আমার ছাত্রলীগের ভাইয়েরা ধান কেড়ে দিচ্ছে কৃষকদের, এই রোদের মধ্যে খাওয়া নিয়ে যাচ্ছে। আপনি যদি ওই ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে কিছু বলতেন, ওদের নিয়ে কি মূল্যায়ন আপনার? জি, ধন্যবাদ। দেখুন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় আমরা সবসময় খেটে খাওয়া, অসহায়, গরিব, দুঃখী, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই। এটি বাংলাদেশ ছাত্রলীগের সুদীর্ঘকালের ট্রেডিশন। 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আজ অব্দি যে অবস্থায় থাকুক না কেন, সংগঠনটি এদেশের মানুষের যে কোনো প্রয়োজনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আমরা সাম্প্রতিক ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে আপনারা দেখবেন এই করোনা প্যান্ডেমিকের মতো বৈশ্বিক মহামারীর সময় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু নিজেদের মৃত্যু ভয়কে তুচ্ছ জ্ঞান করে করোনা আক্রান্ত মানুষের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন। এমনকি করোনায় আক্রান্ত হয়ে মৃত মানুষের লাশ যখন তাদের আত্মীয় স্বজন দাফন করতে ভয় পাচ্ছিল, তখন কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই করোনা আক্রান্ত মানুষের লাশ দাফন করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজেদের মৃত্যু ভয়কে তুচ্ছ জ্ঞান করে। আমাদের অসংখ্য নেতাকর্মী মানুষের সেবা করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন নিজেরা, তারপরেও এই নিজেদের অসুস্থতাকে তোয়াক্কা না করে, মৃত্যু ভয়কে তুচ্ছ জ্ঞান করে আমাদের নেতাকর্মীরা মানুষের পাশে ছিলেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে মানুষের জন্য কাজ করেছেন। এর পরবর্তীতে বিভিন্ন সময় আমরা দেখেছি বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা কিন্তু সব সময় মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা সহ মানুষকে
উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, বন্যা কিংবা জলোচ্ছ্বাস বা ঝড় পরবর্তী সময় মানুষকে উদ্ধার কাজে সহযোগিতা করা, মানুষের জানমাল রক্ষায় সচেষ্ট থাকা, কিংবা মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে যে সাধ্য মতো ত্রাণ সামগ্রী সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা কিন্তু তারা ধারণ করেছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে। সুতরাং বাংলাদেশ ছাত্রলীগ অতীতেও বিভিন্ন সময় যখনই কৃষকের মাঠে সংকট হয়েছে, মাঠে শ্রমিকের অভাব দেখা গিয়েছে, কৃষিকাজে সহযোগিতা করার মতো শ্রমিকের দক্ষ শ্রমিকের কিংবা জনবলের অভাব দেখা গেছে, তখন কৃষকদের কাছ থেকে শিখে শিখে বাংলাদেশ ছাত্রলীগ নেতা কর্মীরা কিন্তু কৃষকদের পাশে দাঁড়িয়েছিল, কৃষকদের জন্য কিছু করার চেষ্টা করেছিল, কৃষকদের জন্য কাজ করেছিল। সুতরাং আমি বলতে চাই যে কৃষকদের পাশে দাঁড়ানোর যে কর্মসূচি আমরা গতকাল ঘোষণা করেছি সেটি অব্যাহত থাকবে, সেই ধারা বজায় রেখে আমরা চলতে চাই। এটি কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে কি হাল সাহেব, আপনি দেখেন গতকালকে আমরা অফিসিয়াল কর্মসূচি ডিক্লারেশন করেছি, অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে, প্রেস রিলিজ প্রচারের মাধ্যমে, কিন্তু এর আগে কয়েকদিন ধরেই কিন্তু আপনি দেখে থাকবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ছেলেমেয়েরা কৃষকের সহযোগিতায় কৃষকের পাশে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন জায়গায় নিজ নিজ এলাকায় কৃষকদের যেখানে শ্রমিকের অভাব রয়েছে, কৃষিকাজে সহযোগিতা করার লোকের অভাব রয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে কিন্তু তাদের থেকে প্রশিক্ষণ নিয়ে কৃষকদের জন্য ধান কেটে দিচ্ছেন। সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে দলীয় কোনো নির্দেশনা, কর্মসূচি কিংবা মানে লোক দেখানো কার্যক্রম কিচ্ছুর তোয়াক্কা করে না, ধার ধারে না ভাই। মানে কতটা উদার মুক্তমনা কিংবা কতটা সহানুভূতিশীলতা মনের ভিতরে ধারণ করলে কিংবা কতটা পরোপকারী মানসিকতা মনের চিন্তায় চেতনে বহন করলে একেবারে কোনো কারণ ছাড়াই একজন কৃষককে তার কাছ থেকে শিখে তার কাজে সহযোগিতার জন্য কৃষকের ক্ষেতে চলে যাওয়া যায়, এটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের থেকে সারা বিশ্বে ভলান্টারিলি এই স্টুডেন্টরা কাজ করতে চান তাদের শেখার রয়েছে। সুতরাং এটি আমি বলতে চাই যে কৃষকদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ছিল, খেটে খাওয়া অসহায় দিন মজুরের পাশে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ছিল, নিপীড়িত নির্যাতিত রোগাক্রান্ত মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ছিল, যে কোনো ঝড় ঝঙ্কা দুর্যোগ দুর্বিপাক সংকট সংগ্রাম সংশয় প্রয়োজনে মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই ধারা চলছে, চলবে। এই ধারা চলতে চলবে, কারণ এরা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সৈনিক। সেজন্যই ছাত্রলীগের যেমন ভালো দিক আছে, কিছু সমালোচনা ছিল গত কয়েক বছর থেকে। যারা ছাত্রলীগের নাম নেই অপকর্ম করেছে, অপরাধ করেছে, তাদেরকে আপনি এখন দেখবেন জামাত শিবিরের সাথে জড়িত এবং কি ছাত্র সংসদেও আছে। আপনি কিছু পুরানো ফেসবুক পোস্ট দেখবেন তাদের, যখন তারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই পোস্টগুলো এখন যদি আপনি দেখেন এগুলো সামনে আসতেছে। অপকর্ম তারা করতো, নাম দিত ছাত্রলীগের। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং ভবিষ্যতে কিভাবে প্রিভেন্ট করবেন? জি, আপনি খুব সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন সাহেব। আসলে এই ঘটনা সত্য। এরকম বিভিন্ন বর্ণচোরা, ভণ্ড, কপট, চিটার, বাটপার, প্রতারক, 420 এরা বাংলাদেশ ছাত্রলীগের লেবাস গায়ে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষা শান্তি প্রগতির যে পতাকা শোভিত পোশাককে নিজেদের পরিধেয় করে তারা ছাত্রলীগের নামে বিভিন্ন অপকর্ম করে ছাত্রলীগের যে ঐতিহাসিক মর্যাদা রয়েছে, ছাত্রলীগের যে ইতিহাসের সাথে একটি সম্মানের বিষয় যুক্ত রয়েছে, ছাত্র ইতিহাসের যে ত্যাগের একটি পরিপূরক কথা রয়েছে, সেটিকে কিন্তু তারা ভুলুণ্ঠিত করতে চেষ্টা করেছে। অনেক ক্ষেত্রে তারা ছাত্রলীগের গায়ে কিছু কালিমা লেপন করতে হয়তো পেরেছেও, কিন্তু দিন শেষে একটি কথা আছে, সত্য কখনো চাপা থাকে না, সত্যের জয় অনিবার্য, ট্রুথ শ্যাল প্রিভেল। সত্যের জয় আছে, সত্যের জয় হবেই। এখন কিন্তু আমরা দেখছি এইসব টাউট, ভণ্ড, চিটার, প্রতারক, বাটপার যারা ছিল তাদের মুখোশ কিন্তু উন্মোচিত হয়ে গেছে, তাদের রূপ কিন্তু আমরা সবাই দেখে ফেলেছি। তারা কিন্তু তাদের পূর্বের যে তাদের ধারা, তাদের যে অরিজিনাল লিগেসি, তাদের যে প্রকৃত স্থান, সেটিতে কিন্তু তারা ফিরে গিয়েছে এবং এটি কিন্তু এখন স্বচ্ছ কাচের ন্যায় স্পষ্ট যে আসলে এই প্রতারক গুলো কারা ছিল, এই ভণ্ড, চিটার, নির্যাতক, নিপীড়ক গুলো কারা ছিল। এটি কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার সারা দেশের শিক্ষার্থীদের কাছে, ছাত্র সমাজের কাছে, সারা দেশের মানুষের কাছে। সুতরাং
আমরা বলতে চাই যারা এই অপকর্মগুলো করেছে, যারা বাংলাদেশ ছাত্রলীগের সম্মানকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করেছে, তারা ভুলে গিয়েছিল যে এই সংগঠন এদেশের মুক্তিযুদ্ধে 17,000 নেতাকর্মীকে অকাতরে বিলিয়ে দিয়েছে। এই সংগঠন 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আজ অব্দি সহস্র নেতাকর্মীর রক্ত ঝরিয়ে, সহস্র নেতাকর্মীর রক্তের বিনিময় যেই সম্মানের আসনে আসীন হয়েছে, যেই শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়েছে, সেখান থেকে এই কিছু ভণ্ডদের জন্য, কিছু কপটদের জন্য, কিছু প্রতারকদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ অবনমিত হবে, এটির আসলে কোনো সুযোগ নেই। বরং বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে হীরের টুকরোর মতো, একে যত বেশি আঘাত করা হবে তত বেশি বিকশিত হবে। বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে আধার ঘরে পূর্ণিমার জ্যোৎস্নার মতো, এর আলোকে ঢেকে রাখার কোনো সুযোগ নেই। এই আলো ফুটবে, এই আলো প্রস্ফুটিত হবে, এই আলো জলজল করে জ্বলবে এবং বাংলাদেশকে আলোকিত করবে। সুতরাং যারা এই অপচেষ্টা করেছিলেন, আপনারা যে ভুল ছিলেন, আপনারা যে অন্যায় করেছেন, আপনারা যে অপরাধ করেছেন, আপনারা নিশ্চিত থাকুন প্রকৃতি আপনাদের বিচার নিশ্চিত করবে। জি, ধন্যবাদ। বাংলার জনগণ মনে করে কে আছে ছাত্রলীগের দিকে, কারণ অতীত ইতিহাস 71-এ এবং 64-এ যে ইতিহাস ছিল ছাত্রলীগের, তারা কি আবার গণতন্ত্র এবং সামাজিক নিরাপত্তা ফিরে আনতে নেতৃত্ব দিবে? এই মুহূর্তে পরিবর্তন করতে কি প্রয়োজন বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ। দেখুন, পরিবর্তন আসবেই, পরিবর্তন হবে, সময় অতি আসন্ন। আমরা বরং বলতে চাই যে আমরা এই পরিবর্তনের সাথে সাথে আমরা আগামীতে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার্থীদের কর্মমুখী, শিক্ষার্থীদের বাস্তবমুখী বিভিন্ন কর্মসূচি আরো কিভাবে হাতে নেওয়া যায় সেই লক্ষ্যে এখন থেকে আমরা কিন্তু গবেষণা করছি, স্টাডি করছি। আমাদের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছেন তারা সামনের দিনে বাংলাদেশ, কারণ বাংলাদেশে আসলে যে ক্ষতি এই 21 মাসে হয়েছে এবং আগামী আরো কয়েক মাসে যে ক্ষতি এই তাবেদার সরকার দ্বারা হবে, এটিকে আসলে পুষিয়ে উঠতে গেলে খুব র্যাপিডলি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে কার্যক্রম শুরু করতে হবে দেশ পুনর্গঠনের, দেশকে সুশাসনের ধারায় ফিরিয়ে আনার, দেশকে উন্নয়ন সমৃদ্ধির ধারায় ফিরিয়ে আনা। সুতরাং আমরা সেই লক্ষ্যে এখন থেকেই কাজ করছি, পরিকল্পনা সাজিয়ে নিচ্ছি। নিশ্চয়ই আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, জেনজির বাংলাদেশ, নব সূর্যের নব উদয়ের যে বাংলাদেশ, সেটিকে উন্নত, আধুনিক, স্বনির্ভর, সমৃদ্ধতার একটি দেশে পরিণত করবই এবং তরুণ প্রজন্মই হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই সঠিক পথে চলার শ্রেষ্ঠ পথে। জি, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে এসে গেছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন। বিভিন্ন জায়গা, বিভিন্ন উপজেলা, জেলা উপজেলা, ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের কমিটি হচ্ছে। সেই কমিটি আমি জানি আমাদের ছাত্রলীগ অনেক সবাই আসতে চায়, কিন্তু সবাইকে জায়গা দেওয়া সম্ভব না, কারণ লিমিটেশন আছে। তাদের প্রতি আপনার বার্তা কি? এবং শুধু বাংলাদেশ ছাত্রলীগ না, বাংলাদেশের তরুণদের প্রতি আপনার কি বার্তা হবে? জি ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন, একটি যুগোপযোগী সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগের চার্ম অনেক, বাংলাদেশ ছাত্রলীগের আকর্ষণ অনেক, বাংলাদেশ ছাত্রলীগের এই যে রাজনীতির মোহ, বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির প্রতি যে আবেগ, রাজনীতির যে প্রতি যে অনুভূতি, এটি প্রবল শিক্ষার্থীদের মধ্যে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে যেই অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছে, আমাদের শিক্ষার্থীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, ঘরে ঘরে ঢুকে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে, শুধুমাত্র ছাত্রলীগ করার অপরাধে মাকে হত্যা করা হয়েছে, কোথাও কোথাও দেখি ছাত্রলীগ করার অপরাধে, এরকম তো অসংখ্য কয়েকশো ঘটনা রয়েছে। ছাত্রলীগ করার অপরাধে বাবা বা মাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, ভাই বোনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, আত্মীয় স্বজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এরকম তো কয়েকশো ঘটনা রয়েছে, হাজার হাজার ঘটনা রয়েছে। ছেলে ছাত্রলীগ করার কারণে পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হাজার হাজার ঘটনা রয়েছে ছেলে ছাত্রলীগ করার কারণে বাবা বা মাকে তার কর্মস্থলে মব সন্ত্রাসের শিকার হতে হয়েছে। আমাদের কয়েক লক্ষ ছেলে মেয়েরা এই ছাত্রলীগের
রাজনীতি করার কারণে, ছাত্রলীগের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করার কারণে এখন পর্যন্ত ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। আমাদের 15,000-এর অধিক শিক্ষার্থীকে একেবারে লিস্টেড বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, বিভিন্নভাবে অবৈধ উপায়ে শাস্তির সম্মুখীন করা হয়েছে, তাদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে। এরপরেও বাংলাদেশ ছাত্রলীগ করার জন্য বিভিন্ন ইউনিটে নেতাকর্মীদের মধ্যে যে সুস্থ ধারার প্রতিযোগিতা, এটিকে আমি সত্যিকার অর্থেই অত্যন্ত স্যালুট করি, সম্মান জানাই। তবে আমি এটাও বলবো, দেখুন, নেতৃত্বের প্রতিযোগিতা থাকা ভালো, তবে প্রতিহিংসা ভালো নয়। আর আরেকটি বিষয়, চরম দুঃসময়, দেশের স্বার্থে, দলের স্বার্থে আমরা যে পদেই থাকি না কেন, যে পদেই আসি না কেন, সেই পদটিকেই নিজের কাজের জন্য গুরুত্বপূর্ণ মনে করে আপনারা কাজ করুন। দেখবেন পদ কিন্তু মানুষকে আলোকিত করে না, মানুষ পদকে আলোকিত করে। চেয়ার কখনো মানুষকে আলোকিত করতে পারে না, মানুষ চেয়ারকে আলোকিত করতে পারে। ধরো আপনার মূল্যায়নে দেখুন, একটি জায়গায় 5 জন আপনারা একই ক্যাটাগরি রয়েছে, এরকম হয়েছে। আমি নিজের কমিটি করে এই ধরনের বিড়ম্বনার শিকার হয়েছি। হয়তোবা কমিটি গঠনের আগে 5 জনের সাথে কথা বলেছি, গ্রুপ কল করে কথা বলেছি, দেখো তোমাদের 5 জনকে তো প্রেসিডেন্সি করতে পারবো না, যে কোনো 2 জনকে পারবো, তোমাদের মতামত কি? আসলে অ্যাডহক কমিটি করি, তোমাদের সবাইকে সমন্বয় করে একজন তোমাদের সিনিয়র যে তাকে কনভেনার করে তোমাদের বাকিদেরকে জয়েন্ট কনভেনার করে করি। বলছে ভাই কোনো প্রয়োজন নাই, কোনো অসুবিধা নাই, আমরা আপনারা আমাদের মধ্যে যাকে প্রেসিডেন্সি দেবেন আমরা মেনে নেবো, আমরা সবাই একসাথে থাকবো, কাজ করবো, কোনো অসুবিধা নেই, আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। দিছি, তারপরেও দেখছি আবার সেটা নিয়ে মন খারাপ, মুখ কালাকালি। তো এটার ক্ষেত্রে হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমি বলবো, আমি কারণ নাম উল্লেখ করে বলতে চাই না, এটি বলাটা আমার জন্য সমীচীন নয়, এটি বলাটা আমার জন্য শ্রেয় হয় না, তারপরও বলতে হয়। সেটি হচ্ছে, অনেক জায়গায় আমরা দেখেছি স্থানীয় সিনিয়ররা নিজেদের গ্রুপিং, কোন্দল, দলাদলি, ভাগাভাগির কারণে ছাত্রলীগের ছেলেদেরকে, মেয়েদেরকে নিয়ে অনেক সময় রাজনৈতিক নগ্ন প্রতিহিংসার নোংরামিতে মেতে ওঠেন। এটি দিয়ে কিন্তু আপনাদেরকে বের হতে হবে, কারণ আপনারা আপনাদের সন্তান তুল্য ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে স্থানীয় রাজনীতির নোংরামির বলির স্বীকার করবেন, এটি কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি হতে পারে না। এই বিষয়ে আমি সবাইকে সচেতন করছি, সতর্ক করছি। আর বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বলছি, আমরা যেই পদে থাকি বা আসি না কেন, আমরা ওই পদটিকেই গুরুত্বপূর্ণ মনে করে দলের জন্য, দেশের জন্য কাজ করব। নিশ্চয়ই একজন আছেন, স্রষ্টা আছেন, পরম করুণাময় আছেন, মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন, আপনার কাজের মূল্যায়ন হবেই। টাইটেল শুড নট ডিফাইন ইউ। আপনি কাজ করে যান, আপনি স্রষ্টার কাছে ওইটার প্রতিদান পাবেন অবশ্যই। আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আজকে আপনার মূল্যবান সময়ের জন্য। আজকে জানি আমি আমাদের এক ভাই নিহত হয়েছে, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক এবং আল্লাহ তাআলা তার সোলকে সেভ করুক, প্রোটেক্ট করুক। ধন্যবাদ আপনাকে। আমি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, এই সংকটের সময় জনগণ আশা করে ছাত্রলীগ আবার ইতিহাসের মতো নেতৃত্ব দিবে, দেশকে গণতন্ত্র ও নিরাপত্তার পথে নিয়ে আসবে। আজ পুরো বাংলার মানুষ তাকিয়ে আছে ছাত্রলীগের দিকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, এনজয় ইউর নাইট।